তৃতীয় বর্ষে যারা বাংলা ডিপার্টমেন্টে পড়েন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমার মনে হয় না তৃতীয় বর্ষের বাংলা ডিপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে এরকম কোনো ভিডিও আপনারা পাবেন কিংবা কেউ তৈরি করেছে। তো আমরা আপনাদের সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এবং আজকেও নতুন কিছু আপনাদেরকে দিব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে মনে হবে তৃতীয় বর্ষ কঠিন। বাংলা মূলত বেসিক্যালি অনেক কঠিন, কিন্তু আমরা যদি পড়ি তাহলে দেখা যাবে যে খুব ইজি এবং আপনাদেরকে কৌশল জানতে হবে। তো এটি হচ্ছে শ্রেষ্ঠ একটি ভিডিও আমি মনে করি এবং এরকম ভিডিও এর আগে কিংবা এর পরে আপনারা পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি না। আসসালামু আলাইকুম বাংলা বক্সবাসী, আমি ফেরদৌসী। আবারও আপনাদের সামনে অনেকগুলো ক্লাস রেকর্ড এবং ভিডিও নিয়ে চলে আসছি। কিছুদিন যাবত আমাদের পেজে কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোনো ক্লাস দেওয়া হয়নি, কোনো ভিডিও দেওয়া হয়নি, সিলেবাসের কোনো আপডেট দেওয়া হয়নি। তবে এখন থেকে আমরা রেগুলার দিয়ে যাব, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক সময়ের ব্যাপার হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, দেন আপনাদের সামনে দিয়ে দিতে হয়। তো এদিকে সময় দিতে গেলে আমাদের পড়াশোনায় আবার সময় দেওয়া হয় না, যেহেতু আমরা স্টুডেন্ট। তবে সবকিছুকে মেনটেন করে আমরা এখন থেকে আপনাদেরকে রেগুলার ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ক্লাস রেকর্ড দেওয়ার চেষ্টা করব। তো সামনে হচ্ছে তৃতীয় বর্ষের পরীক্ষা। তো তৃতীয় বর্ষে বাংলা ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষ। তো তৃতীয় বর্ষে হচ্ছে কয়টি সাবজেক্ট আছে এবং কি কি আছে, আমরা কোন সাবজেক্ট গুলো কঠিন, আপনারা কিভাবে পড়বেন এর দিক নির্দেশনা আমরা আজকে প্রদান করব। তো বাংলা ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে আপনারা সাবজেক্ট পাবেন হচ্ছে 8টি সাবজেক্ট। এই 8টি সাবজেক্টের মধ্যে কোনগুলো কঠিন এবং কোনগুলো সহজ আমি আপনাদেরকে বলে দেবো, আপনার সাথে থাকুন। এখন আমরা হচ্ছে প্রথমে যে সাবজেক্টটি পাবো সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 2। তো আপনারা একটু খেয়াল করেন, বাংলা সাহিত্যের ইতিহাস 2 আমরা তৃতীয় বর্ষে পাচ্ছি, কিন্তু আমরা এর আগে দ্বিতীয় বর্ষে কিন্তু পেয়েছি বাংলা সাহিত্যের ইতিহাস 1। তো দ্বিতীয় বর্ষে বাংলা সাহিত্যের ইতিহাস একই ছিল হচ্ছে 3টি যুগের সমন্বয়ে প্রশ্ন আসতো। কিন্তু এখানে আপনারা শুধু পাবেন হচ্ছে আধুনিক যুগের প্রথম পার্ট। আধুনিক যুগের প্রথম পার্ট বলতে আমরা কোন সময়টাকে বোঝাচ্ছি? সময়টি হচ্ছে 1801 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1801 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টি, এই সময়টি হচ্ছে দা ফার্স্ট পার্ট অফ মডার্ন এজ। ফার্স্ট পার্ট অফ মডার্ন এজ মানে আধুনিক যুগ। আমাদের যে আধুনিক যুগ চলমান, এই আধুনিক যুগের প্রথম পর্ব, প্রথম পার্ট। সে প্রথম পার্ট হচ্ছে 1801 থেকে 1947 খ্রিস্টাব্দ। এই সময়টিতে হচ্ছে, তাহলে এখানে কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে হচ্ছে এই সময়টিতে কোন কোন সাহিত্য রচিত হয়েছে, কোন লেখক কোন উপন্যাস লিখেছেন এবং কোনগুলো প্রবন্ধগুলো রচিত হয়েছে, কোন কাব্যগ্রন্থগুলো রচিত হয়েছে, এই সম্বন্ধনীয় বিষয়গুলো আপনারা পাবেন। তো এখানে খুব বেশি কঠিন আসলে না, তবে মোটামুটি কঠিন। আপনারা, আমরা এর পরবর্তীতে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যে ক্লাসটি দিব, আপনারা সেখানে বিস্তারিত জানবেন। এর পরের সাবজেক্টটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের কবিতা। প্রাচীন ও মধ্যযুগের কবিতা মূলত অনেক কঠিন একটি সাবজেক্ট, তবে ঘাবড়ানোর কিছু নেই, আমরা সহজ করে দিব। এখানে আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি কি কি থাকবে। এরপর হচ্ছে আমি যখন বিস্তারিত ক্লাস দেবো তখন আপনাদেরকে বিষয়গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিব এবং আপনাদের কাছে কঠিন লাগবে না, খুব সহজ মনে হবে। তো প্রাচীন ও মধ্যযুগের কবিতা হচ্ছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু নাম্বার গুলো হচ্ছে ভাগ করা আছে এবং হচ্ছে আপনার 4টা পার্ট আছে। একটি হচ্ছে চর্যাপদ, আর একটি হচ্ছে বৈষ্ণব পদ, আর একটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর একটি বাউল পদ। এখানে এই 4টি পার্টের মধ্যে হচ্ছে নাম্বারগুলো ভাগ করে দেওয়া আছে এবং হচ্ছে আপনাদের পদগুলো, সংখ্যাগুলো এবং নির্দিষ্ট তারা নির্বাচিত কয়েকটি পদ দিচ্ছে, সব পদগুলো আপনাকে পড়তে হবে না। যেমন হচ্ছে চর্যাপদে আপনার হচ্ছে নির্বাচিত পদ আছে 10টি। এই নির্বাচিত পদ 10টি গুলো হচ্ছে 1, 2, 5, 6, 7, 18, 28, 33, 49। এই 10টি পদের মধ্যে কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আপনি 10টি পদ করবেন, ইটস এনাফ, এর বাইরে আর পড়ার কোনো দরকার নাই। তো এরপরে হচ্ছে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের নির্বাচিত অংশ আছে, যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন একটি উপাখ্যান, সেখানে আসলে কোনো পদ নাই, এর জন্য সেখানে অংশ আছে, 2টি অংশ আছে। এক নাম্বার হচ্ছে বংশীখণ্ড, আর একটি হচ্ছে বিরহ খণ্ড। আপনি যদি বংশীখণ্ড পড়েন এবং বিরহ খণ্ড পড়েন তাহলে এই 2টি অংশ থেকে আপনার প্রশ্ন আসবে, এর বাইরের খণ্ডগুলো আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে বৈষ্ণব পদ। বৈষ্ণব পদে হচ্ছে নির্বাচিত পদ সংখ্যা হচ্ছে 20টি। এখানে হচ্ছে আমি জাস্ট কয়েকটি লিখেছি, 20টি লেখার জায়গা নাই, এজন্য আমি ওগুলো বাকিগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এরপর হচ্ছে আপনার বাউল পদ। বাউল পদে নির্বাচিত পদ হচ্ছে 7টি। এই পদগুলো হচ্ছে 3, 4, 5, 12, 13, 38, 50। এই 7টি পদের মধ্যেই হচ্ছে প্রশ্ন আসবে। তো বাউল পদ হচ্ছে এই
চারটি অংশের মধ্যে বাউল পদ একটু সহজ, কিন্তু বাউল পদ থেকে খুব বেশি প্রশ্ন আসবে না। বাউল পদ থেকে প্রশ্ন আসতে পারে মাত্র একটি, কিন্তু বাউল পদে হচ্ছে 10 নাম্বার। তো আমরা এখন নাম্বার গুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনে যাব। তো এখানে চর্যাপদে হচ্ছে 30 নাম্বার থাকবে। আপনি এখানে সর্বোচ্চ 2টা প্রশ্ন কিংবা 3টে প্রশ্ন পাইতে পারেন, সর্বনিম্ন আপনি 2টা প্রশ্ন পাবেন। তো এরপর হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে হচ্ছে 30 নাম্বার থাকবে। তারপর হচ্ছে বংশী বিরহ খণ্ডেও 30 নাম্বার থাকবে। শুধু কম নাম্বার থাকবে হচ্ছে বাউল পদে। এখানে যেহেতু পদ সংখ্যাও কম 7টি, এজন্য 10 নাম্বার হচ্ছে বাউল পদ। তো এখানে আপনারা যেভাবে অ্যান্সার করতে পারেন প্রশ্নের, সেটা হচ্ছে চর্যাপদ তো মোটামুটি একটু কঠিন, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আপনারা একটু, যেহেতু ওখানে শ্রীকৃষ্ণ কীর্তন এবং তাদের প্রেমের কাহিনী লেখা আছে, একটু উপাখ্যান, এজন্য আমাদের জন্য একটু সহজ হবে। তো এখান থেকেও আপনারা অ্যান্সার করতে পারেন। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে 4টা পার্ট আছে, 4টা পার্টেরই যদি আপনারা একটা করে প্রশ্ন পড়েন, তবুও কিন্তু হচ্ছে একটা করে অ্যান্সার করেন, তাহলে কিন্তু 4টা প্রশ্ন অ্যান্সার আপনার গ বিভাগে হয়ে যাচ্ছে। আপনার গয়ে অ্যান্সার করতে হবে 5টা, সেখানে 4টা হয়ে যাচ্ছে। তো আমরা বিস্তারিত আলোচনায় আসবো পরে। ও মধ্যযুগের কবিতা নিয়ে মাথা ব্যথার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট প্রাচীন ও মধ্যযুগের কবিতায় এই জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে আসলে আর কিছু নেই। আমরা পাবো বাংলা ছোট গল্প, বাংলা শর্ট স্টোরি। এটা আসলে যদি বলতে যাই তাহলে বলবো যে আসলে সত্যি সহজ কিন্তু কঠিন একটি সাবজেক্ট। কিভাবে কঠিন জানেন? আমরা আগে জানি যে আসলে কিভাবে থাকবে। ছোট গল্প আমরা ধারণা করে নেই যে ছোট গল্পগুলো হচ্ছে হয়তো 1টা 2টা 4টা 5টা ছোট গল্প থাকবে, বিষয়টি এরকম একেবারেই না। এখানে আসলে লেখক ভিত্তিক এবং লেখককে কেন্দ্র করে, লেখককে বেস করে ছোট গল্পগুলোকে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে 4জন লেখককে পাবো। এই 4জন লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে 8টি ছোট গল্প থাকবে। তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এনার হচ্ছে 8টি থাকবে। তারপর হচ্ছে বলেচাঁদ মুখোপাধ্যায়। বলেচাঁদ মুখোপাধ্যায়কে আমরা বলেচাঁদ মুখোপাধ্যায় না পেয়েও অনেক জায়গায় আমরা পাবো হচ্ছে বনফুল, কারণ তিনি বনফুল নামে পরিচিতি, বেশ পরিচিত তার বনফুল নামে, এবং বনফুল হচ্ছে তার ছদ্মনাম। তিনি ছদ্মনাম ব্যবহার করে ছোট গল্পগুলো লিখেছেন। এরপর আমরা পাবো হচ্ছে হাসান আজিজুল হকের। হাসান আজিজুল হকের 8টি ছোট গল্প আমরা পাবো। তো এভাবেই হচ্ছে ছোট গল্পগুলো থাকবে। কিন্তু এখানে সব থেকে বিপত্তি কোথায় বাজে জানেন? যখন হচ্ছে আপনি এই যে 4টা রাইটারের হচ্ছে 8টি করে ছোট গল্পের নাম মনে রাখতে যাবেন, তার মানে আমাদেরকে 4 হাতে 32টি নাম মনে রাখতে হবে। এই 32টি নাম মনে রাখা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না। এই 32টি নাম মনে রাখতে গেলে আপনাদের পরীক্ষার হলে ঘাম ছুটে যাবে, এরকম একটা ব্যাপার কিন্তু। তো আমরা এটাকে খুব ইজি এবং খুব শর্ট টেকনিকে আপনি যাতে নামগুলো মনে রাখতে পারেন, এটা আমাদের হচ্ছে টেকনিক আছে, যে টেকনিকগুলো আমরা এখানে রিভিউ করবো না। আপনারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন, আমরা যখন সাজেশন আপনাদেরকে দিয়ে দেবো, তখন আমরা এই টেকনিকগুলো দিয়ে দেবো। এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। যদি খুব ভালো মার্কস উঠাইতে চান, তাহলে অবশ্যই ছোট গল্পকে গুরুত্ব দিতে হবে, খুব বেশি জোর দিতে হবে ছোট গল্পের উপরে। আর এই 32টি ছোট গল্পের নাম আমরা আপনাদেরকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা মনে রাখতে পারবেন, এরকম কৌশল আমরা হচ্ছে সাজেশনের সাথে আপনাদেরকে দিয়ে দেব। পরের যে সাবজেক্টটি আমরা পাবো, সেই সাবজেক্টটি হচ্ছে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। আমি এখানে আপনাদের একটা রিমাইন্ডার দিব। সেই রিমাইন্ডার হচ্ছে যে এই সাবজেক্টটি 3য় বর্ষের যে সাবজেক্ট 8টি আছে, এই 8টি সাবজেক্টের মধ্যে এই সাবজেক্ট সব থেকে অনেক বেশি কঠিন, এবং সহজে এটাকে আসলে আমরা ডমিনেট করতে পারি না, এবং খুব বেশি নাম্বারও আমরা উঠাইতে পারি না, স্কোর খুব বেশি আসে না। তবে এটাকে আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে ফোকলোর তত্ত্ব বাংলা লোকসাহিত্য। এখানে যে বিষয়টি আছে, অধ্যায় টোটাল হচ্ছে 5টি অধ্যায় আছে। এই 5টি অধ্যায় হচ্ছে আমরা বিশ্লেষণ করব। 5টি অধ্যায়ের মধ্যে হচ্ছে ফোকলোর বিষয়ক তত্ত্ব ও মতবাদ। ও হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, নাম্বারগুলো কিন্তু হচ্ছে অধ্যায় ভেদে ভাগ করে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথম অধ্যায়ে হচ্ছে 40 মার্কস আছে, এবং দ্বিতীয় যে অধ্যায়টা আছে, দ্বিতীয় থেকে হচ্ছে আপনার পঞ্চম অধ্যায়ের মধ্যে হচ্ছে বাকি 60 মার্ক আছে, যেটা বাংলা লোকসাহিত্য হিসেবে আমরা জানি। তো এখানে যে প্রথমে আমরা অধ্যায়টি পাবো, সেই অধ্যায়টি হচ্ছে যে ফোকলোর বিষয়ক তত্ত্ব ও মতবাদ। এখানে ফোকলোর বিষয়ক তত্ত্ব মতবাদের 40 নাম্বার। তো এখানে 3টা বিষয় আছে, এই 3টা বিষয় মিলে একটা অধ্যায়। তো প্রথম বিষয়টি যে হচ্ছে, সেটি হচ্ছে বাংলা লোকসাহিত্য সংগ্রহের ইতিহাস। বাংলা লোক সাহিত্য আসলে কিভাবে সংগ্রহ করা হয়েছে সেটার ইতিহাস আমাদেরকে বর্ণনা করতে হবে। তারপর হচ্ছে সংগ্রহ ও সম্পাদনা পদ্ধতি, সে বাংলা লোকসাহিত্যকে কিভাবে সংগ্রহ করছে এবং সম্পাদনা করছে, এই বিষয়টা আছে। এবং আছে লোকসাহিত্যের সমাজ ও সংস্কৃতি, লোকসাহিত্যের যে সমাজ এবং সংস্কৃতি আছে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাংলা লোকসাহিত্য। বাংলা লোকসাহিত্যে এখানে হচ্ছে 60 মার্ক আছে। তো এই 60 মার্কের মধ্যে আমাদের অধ্যায় আছে 4টি।
তো তার মধ্যে হচ্ছে প্রথম যেটা আমরা পাবো সেটা হচ্ছে গীতিকা। গীতিকায় মূলত হচ্ছে ময়মনসিংহ যে গীতিকাটা আছে ওই গীতিকার হচ্ছে এখানে মহুয়ার পালা এবং হচ্ছে দেওয়ানা মদিনা আছে। এই মহুয়া হচ্ছে আপনার ময়মনসিংহ গীতিকা আমরা পড়লেই বুঝতে পারবো, এবং এখানে হচ্ছে দেওয়ানা মদিনা আছে। তো এই দুইটা হচ্ছে গীতিকা আছে এবং এই দুইটা পালা আছে। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে রূপকথা। রূপকথা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো দক্ষিণারঞ্জন মিত্র যে ঠাকুরমার ঝুলি হচ্ছে তিনি যে রূপকথা সংকলিত করেছেন সেটি হচ্ছে মূলত ঠাকুরমার ঝুলি। এই ঠাকুরমার ঝুলি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর অধ্যায় হবে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে লোকছড়া। তো লোকছড়া গুলো তো হচ্ছে আমরা পড়লেই বুঝতে পারবো। এরপর হচ্ছে ডাক ও খনার বচন আছে। তো ডাক ও খনার বচন হচ্ছে খুব বেশি কঠিন না, সহজ। তবে এখানে নাম্বার উঠানোর জন্য হচ্ছে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন থেকে হচ্ছে আমরা অনেক সহজেই ভালো নাম্বার উঠাইতে পারবো। তো এখানে ফোকলোর তত্ত্বের হচ্ছে আপনার দুইটা অধ্যায়। এক নম্বর হচ্ছে ফোকলোর তত্ত্ব, মতবাদ ও সংগ্রহের যে বিষয়গুলো, আর একটা হচ্ছে বাংলা লোকসাহিত্য। বাংলা লোকসাহিত্যে 60 নাম্বার যে আছে এই 60 নাম্বার হচ্ছে আপনার উঠানো একটু বেশি সহজ। আর প্রথম যে অধ্যায় আছে ফোকলোর তত্ত্ব সংগ্রহ এবং সম্পাদনার যে বিষয় তত্ত্ব ওটা একটু কঠিন, তবে খুব বেশি কঠিন না, পড়লেই ইজি হয়ে যাবে। এবং আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব যে আপনারা কিভাবে হচ্ছে কি করে পড়বেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো ফোকলোর তত্ত্বের ছিল এই সাবজেক্ট হচ্ছে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ। তৃতীয় বর্ষে সব থেকে কঠিন যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে এটাই হচ্ছে সব থেকে কঠিন একটি সাবজেক্ট, এবং এর ঊর্ধ্বে কোনো কঠিন সাবজেক্ট নাই। আপনারা ফেল করতে পারেন এই একটি মাত্র সাবজেক্টে। এই একটি মাত্র সাবজেক্টের জন্য দেখা যাবে আপনার সিজিপিএ 3 থেকে সেটা 2 এ চলে আসছে, মানে ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস চলে আসছে, এবং আপনারা ফেলও করে ফেলছেন এই একটা সাবজেক্টের জন্য। তো এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, আমরা খুব সহজ করে আপনাদেরকে আপনাদের সামনে দিব এবং প্রেজেন্ট করব, এবং খুব সহজ শর্ট সাজেশন দিব। জাস্ট সাজেশন করলে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন এবং হচ্ছে পাস করতে পারবেন। তো আমরা আগে দেখি যে এখানে আসলে কি কি আছে। এখানে মূলত হচ্ছে 4টা অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায় হচ্ছে রূপতত্ত্ব, 2 নম্বর হচ্ছে রসতত্ত্ব, 3 নম্বর অলংকার, 4 নম্বরে ছন্দ। এগুলো কিন্তু খুবই টাফ, সো টাফ। অতএব আপনাদেরকে এখানে বেশি অ্যাওয়ার্ড থাকতে হবে এবং খুবই কেয়ারফুলি আপনাদেরকে পড়াশোনাটা করতে হবে এবং আগাইতে হবে। তো এখানে আমরা হচ্ছে রূপতত্ত্বতে যেটা পাবো সেটা হচ্ছে কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক। এখন রূপতত্ত্বের মধ্যে আবার এগুলা কেন প্রশ্ন আসতে পারে, তবে এখানে কেন কেন কারণ এটা আমরা পরে বলবো, জাস্ট এখন শুধু আমি আপনাদেরকে জানার জন্য বলতেছি। তো কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, এখানে হচ্ছে প্রশ্নগুলো আপনার এরকম আসতে পারে যে কবিতার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি, এবং উপন্যাসের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি, ছোট গল্পের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি, এরকমটা আসতে পারে। এরপর হচ্ছে রসতত্ত্ব। রসতত্ত্বতে শুধু কাব্য আছে, এবং এখানে হচ্ছে প্রশ্ন আপনার এরকম আসতে পারে যে রসাত্মক বাক্যই কি কাব্য, বা কাব্য কি শুধু রসাত্মক বাক্য দিয়ে তৈরি হয়, বিষয়টা এরকম হতে পারে। তারপর হচ্ছে অলংকার। অলংকারে হচ্ছে দুইটা আছে, একটি শব্দালংকার, একটি অর্থালংকার। এখানে কিন্তু সব থেকে বেশি আমাদের ভুল হয়। তো শব্দালংকার অর্থালংকারে হচ্ছে কিরকম প্রশ্ন আসতে পারে। শব্দালংকার অর্থালংকারে আপনার প্রশ্ন আসতে পারে যে শব্দালংকার এবং অর্থালংকারের মধ্যে পার্থক্যগত বৈশিষ্ট্যগুলো দেন, লিখো। এবং হচ্ছে শব্দালংকার অর্থালংকারে হচ্ছে শব্দালংকারের কিভাবে নির্ণয় করা যায়, অর্থালংকার কিভাবে নির্ণয় করা যায়। এরপর আসতেছে ছন্দ। ছন্দ হচ্ছে ধ্বনি ও মাত্রা আছে, তারপর স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত। সব থেকে বেশি যে কঠিন বিষয়টা হয় সেটা হচ্ছে যে ধ্বনি এবং মাত্রা নির্ণয় করতে আমাদেরকে বলা হয়। তো ধ্বনি এবং মাত্রা নির্ণয় আপনাকে খ বিভাগে বলা হবে, কিন্তু গ বিভাগে এসে হচ্ছে আপনার বেশি প্রশ্ন থাকবে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত থেকে। বলবে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তের মধ্যে পার্থক্য কি কি, এটা লিখতে বলবে। তো এই হচ্ছে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার এবং ছন্দ। আমি আবারও বলতেছি সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ। এই একটা সাবজেক্টের জন্যই আপনার নাম্বার কমে আসতে পারে এবং আপনি ফেল করতে পারেন। তো রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকারকে খুব সহজ ভাবে এবং শর্ট, একবারে খুবই সংকীর্ণ সাজেশনে আপনারা পাস করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। শুধুমাত্র আমাদের এখান থেকেই পাবেন, আর কোথাও না, আমাদের সাথে থাকুন। এর পরের সাবজেক্টটি হচ্ছে বাংলা প্রবন্ধ। বাংলা প্রবন্ধে মূলত হচ্ছে 4টি প্রবন্ধ আছে, এবং এখানে 4 জন লেখক আছে। 4 জন লেখকের হচ্ছে একজনের 8টি করে প্রবন্ধ আছে, এবং এবং এখানে হচ্ছে লেখক ভিত্তিক। তো এখানে হচ্ছে বাংলা প্রবন্ধ, লেখক 4 জন, লেখক ভিত্তিক। আমরা এখানে পাবো হচ্ছে 4 জন প্রবন্ধকার। তো 4 জন প্রবন্ধকারের মধ্যে 1 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার হচ্ছে 8টি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে 8টি আছে, প্রবন্ধ আছে। প্রবন্ধ মূলত গল্প, গল্প আর কি, গল্পকেই হচ্ছে প্রবন্ধ বলা হয়। তো এখানে কাজী নজরুল ইসলামের হচ্ছে 8টি আছে, কাজী আব্দুল অদুদের হচ্ছে 8টি আছে। প্রবন্ধ এবং গল্প বলা যায় সিমিলার, এখানে আসলে কোনো খুব বেশি ডিফারেন্ট নাই। তো এখানে একজন প্রবন্ধকারের হচ্ছে 8টি করে প্রবন্ধ আছে।
তার মানে বুঝতে পারতেছেন এখানেও এসে বিপত্তি। মানে ৪ জন প্রবন্ধকারের যদি একজনের ৮টি করে থাকে, তাহলে এখানে আমরা পাবো ৪ × ৮ হচ্ছে ৩২। তো ৪ × ৮ ৩২। এই ৩২টা প্রবন্ধের নাম কিভাবে মনে রাখবেন? এই ৩২টা প্রবন্ধের নাম মনে রাখা খুবই কঠিন ব্যাপার, এবং কিভাবে মনে রাখবেন এটা জানার জন্য তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে। এবং আমাদের আমরা এগুলো আসলে রিভিউ করি না, কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দেই, সেটা হচ্ছে সাজেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে পৌঁছাই দিব। এবং হচ্ছে খুব সহজ করে আপনারা সেগুলোকে রপ্ত করতে পারবেন। এর পরের যে সাবজেক্টটি, সে সাবজেক্টটি হচ্ছে বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য। বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য এখানে মূলত হচ্ছে 4টি আপনার উপন্যাস, আমরা এগুলোকে বলতে পারি উপন্যাস, ভ্রমণ কাহিনী উপন্যাসের মতো আর কি, সিমিলার। তো উপন্যাস বলা যায়, উপন্যাস বলা যায় না আসলে, কিন্তু উপন্যাসের মতোই আর কি। তো এখানে 4টা হচ্ছে ভ্রমণ সাহিত্য আছে। ১ নম্বরে কমলাকান্ত, ২ নম্বরে হচ্ছে আয়না, ৩ নম্বরে ইউরোপ প্রবাসী পত্র, ৪ নম্বর দেশে বিদেশে। তো এখানে আমরা 4 জন লেখককে পাবো। এবং কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত, আবুল মনসুর আহমেদের হচ্ছে আয়না, আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসী পত্র, সৈয়দ মুস্তফা আলী হচ্ছে দেশে বিদেশে লিখেছেন। তো এই ভ্রমণ সাহিত্যগুলো কিন্তু আসলে খুবই সহজ, উপন্যাসের মতো করে পড়লে আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন, এবং সব থেকে ভালো মার্ক কিন্তু হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে উঠানো যায়। তো 8টা সাবজেক্টের মধ্যে হচ্ছে সহজ সাবজেক্ট হচ্ছে এই বাংলা প্রবন্ধ একটা। যদি আপনি হচ্ছে নামগুলোকে মনে রাখতে পারেন, 32টা নামকে মনে রাখতে পারলে এবং পড়লে আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন, এবং নাম মনে রাখার কৌশল আমরা আপনাদেরকে দিয়ে দিব। এরপর হচ্ছে বাংলা রম্য ভ্রমণ সাহিত্য। ভ্রমণ সাহিত্যে হচ্ছে যে ভ্রমণ সাহিত্যগুলো আছে 4টা, এখানে ভ্রমণ সাহিত্য আছে, আপনারা 4টা করবেন, দেখবেন যে খুব সহজে আপনারা অ্যান্সার করতে পারতেছেন। আর আমরা তো আপনাদেরকে শর্ট সাজেশন অবশ্যই দিব। তো খুব সহজেই এগুলোতে ভালো মার্কস উঠানো যায়। কিন্তু অলংকার, তারপর হচ্ছে ফটোর তত্ত্ব, এই সাবজেক্ট গুলোতে আপনারা কিন্তু, কবিতা, এগুলোতে আসলে কিন্তু নাম্বার আপনারা খুব বেশি একটা উঠাইতে পারবেন না, কিন্তু এই যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলোতে অনায়াসে আপনারা নাম্বার উঠাইতে পারবেন। এবং এখানকার যে নাম্বার গুলো আপনারা তুলবেন, আপনাদের যে গ্রেড গুলো থাকবে, এই গ্রেড গুলো হচ্ছে ওই সাবজেক্ট গুলো যদি হচ্ছে কম আসে, তাহলে আপনারা ওগুলোকে ফিল আপ করতে পারবেন। তো এর আসলে ভালো নাম্বার উঠানোর জন্য আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, তাহলে আমাদেরকে ফলো করলে আপনারা দিক নির্দেশনা পাবেন যে আসলে কিভাবে পড়বেন, কোনটা কিভাবে অ্যান্সার করবেন। এরপরে হচ্ছে বাংলা উপন্যাস, লাস্ট ওয়ান। বাংলা উপন্যাস হচ্ছে, আমরা কিন্তু এর আগে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলোতে কিন্তু উপন্যাসের পরীক্ষা দিয়ে আসছি। তো উপন্যাস আসলে খুব বেশি মাথা ঘামানোর বিষয় না, এবং মাথা ব্যথারও দরকার নেই। উপন্যাস হচ্ছে সহজ একটি সাবজেক্ট বলা যায়। ওভারঅল আমরা যদি বলতে চাই, তাহলে উপন্যাসে আমরা হচ্ছে ভালো স্কোর তুলতে পারি, রেজাল্ট ভালো আসতে পারে। তো এখানে হচ্ছে 4টি উপন্যাস আছে। 1 নম্বর উপন্যাস হচ্ছে গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, আমার খুবই পছন্দের একটি উপন্যাস। এরপরে হচ্ছে পথের পাঁচালী আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো পথের পাঁচালী তো আমরা এর আগেও পড়ছি, খুব বেশি কঠিন আসলে না, সহজ একটি উপন্যাস। তো এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন, পুতুল নাচের ইতিকথা অনেক সুন্দর একটি উপন্যাস। এরপর সংসপ্তক। তো সংসপ্তক লিখেছেন শহীদুল্লাহ কায়সার, কাউসার কিন্তু না, আমরা এখানে এসে বলি শহীদুল্লাহ কাউসার, শহীদুল্লাহ কাউসার না, কায়সার, শহীদুল্লাহ কায়সার। তো উপন্যাস, এই ছিল উপন্যাস। উপন্যাসে হচ্ছে খুব সহজেই ভালো রেজাল্ট করা যায় যদি আপনি উপন্যাসগুলো পড়েন এবং সুন্দরভাবে লিখতে পারেন। আমরা আসলে উপন্যাসে যখন আমরা যাব, উপন্যাস শুরু করব, তখন আমরা আসলে খুব ভাবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো, আপনারা চরিত্রগুলোকে কিভাবে উপস্থাপন করবেন, এবং উপন্যাসের সারমর্ম কি, মূল ভাব, সেটাকে আপনারা কিভাবে এক্সপ্রেস করবেন, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলস আপনাদের হচ্ছে অ্যানাদার ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এই ছিল হচ্ছে 3য় বর্ষের সিলেবাস এবং 8টি সাবজেক্ট। এই 8টি সাবজেক্টের মধ্যে হচ্ছে আমি সবগুলো সাবজেক্টে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি, এবং আপনার সবগুলো সম্বন্ধে আমি কিছু না কিছু আপনাদেরকে জানিয়েছি। তো 8টি সাবজেক্টের মধ্যে 4টি হচ্ছে কঠিন সাবজেক্ট এবং 4টি হচ্ছে সহজ সাবজেক্ট। তবে 4টি যে কঠিন সাবজেক্ট, ওই সাবজেক্টগুলো আসলে খুব বেশি কঠিনও না, আবার কঠিনও না, পড়লে কঠিন কিন্তু পড়লে আবার খুব বেশি কঠিন না। কিন্তু আপনারা পড়লে কি হবে, আপনাদেরকে কৌশল জানতে হবে না, কৌশল জানার জন্য তো আমরা অবশ্যই আছি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, এখান থেকেই আজকের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।